নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের দলাইচুঙ্গায় নির্মীয়মান একটি সেতু ভেঙে পড়ল, আহত এক, তীব্র প্রতিক্রিয়া। শিলচরে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের উপর ভূমাফিয়ার হামলা, এলাকায় তীব্র চাঞ্চল্য। শিব চতুর্দশীর দিন ভুবন থেকে নিখোঁজ শ্রীভূমির যুবক, সন্দেহ বড় ভাইয়ের। অসম মিজোরাম সীমান্তে বন বিভাগের জমিতে অগ্নিকাণ্ড, বড় অঘটন থেকে রক্ষা পেয়েছে গোটা এলাকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ কারুশিল্প ও বিজ্ঞান প্রদর্শনী 2025-26 অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মীয়মান একটি সেতু ভেঙে পড়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল শিলচর ডিমা হাসাও রোডে 27 নম্বর জাতীয় সড়কের উপর একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়ে হারাঙ্গাজাও থানার অন্তর্গত দলাইচুঙ্গায় এই ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। এই সেতুটি NH-27-এর নেরিম বাংলো হারাঙ্গাজাও অংশে চলমান নির্মাণ কাজের অংশ ছিল, যা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংযোগ করিডোর। প্রকল্পটি DRA দ্বারা বাস্তবায়িত হচ্ছিল, যেটি এই অংশের জন্য ঠিকাদারি সংস্থা। কর্মকর্তারা জানিয়েছেন যে ধসের সময় কাঠামোটি এখনও নির্মাণাধীন ছিল। প্রাথমিক তথ্য অনুসারে সেতুর একটি অংশ হঠাৎ করেই ভেঙে পড়ে, যার ফলে কংক্রিট এবং নির্মাণ সামগ্রী ধসে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত একজন শ্রমিক সামান্য আহত হন এবং তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ধসের পরপরই জেলা প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। কাঠামোগত ব্যর্থতার কারণে নির্ধারণের জন্য প্রাথমিক মূল্যায়ন চলছে। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীর উপর ভূমাফিয়া অরবিন্দ দাসের হামলায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটি রবিবার সন্ধ্যা প্রায় 7টায় ন্যাশনাল হাইওয়ে আউটপোস্ট সংলগ্ন বাজারে সংঘটিত হয়। জানা গেছে, সুরজিৎ চক্রবর্তী আত্মীয়ের বাড়ি থেকে আউটপোস্টে আসার সময় অরবিন্দ দাস তাকে বাজারে ডেকে নিয়ে সংবাদ প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বচসায় জড়ান। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় একজন তাকে বের করার চেষ্টা করলে অরবিন্দ দাস দলবল ও অস্ত্র নিয়ে হামলা চালান। গুরুতর আহত সুরজিৎ চিৎকার করলে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তিনি অরবিন্দ দাস সহ একাধিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। সংবাদ মাধ্যম যেটা আমরা সত্যতা আছে এটা আমরা তুলিয়া ধরার লাগিয়া, তো আমি তো সবেরই নিউজ করি। নিউজের তো যেটা সত্যতা আছে যাচাই করি, আমরা তো নিউজ করি। কিন্তু হয়েছে আজকে কিন্তু হয়েছে, আমি আসলাম শ্বশুরবাড়ি, আমার সিকুনা। এই সময় 6:30 7টা বাজে আমি শ্বশুরবাড়ির থেকে আইয়া এখানে মনে করছি এটা বাজারও মানে ওই দোকান একটা আছে, কিছু একটা জিনিস লইমু আর কি। তো আমার ওই অরবিন্দ দাস, এর বাড়ি আশ্রম রোড, এটা মাটির দালাল। এ কিতা করছে, আমার ডাকছে, তো আমি তো জানি না, ইয়ে আমার ডাকিয়া দমকি দেয়, তার ছেলের নামে বদনাম করিয়া তার ছেলেরে বলে বেজালা ফালাই, আর আমি বলে সব যত আছে 2 নম্বরই সব বলে থানাতে ইনফরমেশন দিয়ে এই না সেই না করি আমার যা তা গালিগালাজ করে। এরপরে আমার 50,000 টাকা দিবে, এই না সেই না, দেখিলি মু তুই কত বড় নেতা হইছ। পুলিশও গালিগালাজ করছে। দাদায় কিতা অশোকদায় কিতা করছে, আমারে আনছে, আমরা এলাকার মানুষ, তাই দাদায় আনি আমারও ফলের দোকানের সামনে আমার গল্প করে রাখে। তখন কিতা হয়েছে, তার লগের একটা ছেলে অরবিন্দু যে দালাল তার লগের তার বাতি জায়গায় মুরগির ফার্ম আছে, এ কিতা করছে, আইয়া আমারে উফরে উঠিয়া মারি দিছে। মারার পরে অরবিন্দু আর তার লগে আর 3-4 জন আনিয়া মানে দাসা মানে ওইটা মানে আমি তো মানে অবাক লাগি গেছি। লাঠি সাঠি রড শট মানে ইট সিট লইয়া মায়ের মানে আমার বেতালা মার শুরু করছে। ইমাজিন স্যার, আমার মারতে 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 আমি কোনো রকম মানে যান বাঁচাইয়া ওই চেঙ্কুড়ি থানার আউটপোস্টের সামনে আইছি। আবার পরে পুলিশ যাওয়ার, পুলিশে আমার দড়িয়া আনতো পারছে না, আবার টাইনা নিয়ে আমার মারছে অরবিন্দু তার বাতিজা। এখানে মুরগির ফার্ম আছে ওই চেঙ্কুড়ি আউটপোস্টের, ন্যাশনাল আউটপোস্টের ঠিক উল্টা সাইডে। তো আমি আমরা সংবাদ মাধ্যম, আমরা বাস্তব যেটা আছে সত্যতা যেটা আছে আমরা উপস্থাপন করি। এটা কি আমার দোষ নেই নিউজটা করা?
2 নম্বরই যারা করে তারার বিরুদ্ধে নিউজটা করা কিন্তু আমার দোষ নেই, যে মাটির দালাল তার বিরুদ্ধে আমার নিউজটা করা দোষ নেই। এ আমার ডাকিয়া উঠিয়া করা, তার আমি 50,000 টাকা দিতাম, কিনা লেগে দিতাম, কী কারণে দিতাম? থানায় তো আমার এসপি স্যার এবং থানার আইসি স্যার এবং রাঙ্গেরহাটি থানার আইসি স্যার এবং আমার ক্রাইম স্যার, সদর থানার ওসি স্যার এবং টাউন দ্বারকা স্যারে আমরা এখন আমার সাংবাদিক মহলের যারা আসুন সবই আমার আশ্বাস দিছুন অতি সত্য যাতে এটা মানে এটা আমরা তারা যেটা আমার ন্যায্য আছে এটা লইয়াই দিবা, আর তার কঠোর থেকে কঠোর শাস্তি হইব, যাতে ভবিষ্যতে এরকম কোনো সাংবাদিকের উপর যাতে প্রাণঘাতীর হামলা না হয়। আমার যদি এই থানার যদি মানে এলসি তাই যদি নাই আমার বাঁচাইতা, তে আমারে প্রাণে মারি লইল না, আমার মুখটুক ডাকি আমার মার শুরু করছে। এরপরে আমার একটা ওয়ার্নিং দেওয়া গেছে, যেখানে পাইবো ওইখানে আমার মারবো। সাংবাদিক যে আমরা আছি, আমরা যত সাংবাদিকরা আছি, আমরা সাংবাদিকরা মানে রাস্তাঘাটে ঘোরাফেরা করতাম যে আমরা মানে ভয় লাগে যে কোনো মুহূর্তে এই যে দুষ্কৃতিকারী আছে, দালাল আছে, এরা আমরা মাটির দালাল, এরপরে ড্রাগস মাফিয়া, তারা জেল থেকে বাইরেই আমরা উপরে অ্যাটাক করার চেষ্টা করে, তারা যাতে জেল থেকে যাতে না বার করা হয় ওই দাবিটা আমরা আমি জানাই। গত 15 ফেব্রুয়ারি শিব চতুর্দশীর দিন থেকে নিখোঁজ শ্রীভূমি জেলার কানিশাইলের বাসিন্দা বছর 41-এর যুবক হরে কৃষ্ণ পাল। এ নিয়ে নিখোঁজ যুবকের বড় ভাই নির্মল পাল শ্রীভূমি সদর থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। নির্মল পাল তার দায়ের করা মামলায় উল্লেখ করেছেন যে হরেকৃষ্ণ পাল কর্মসূত্রে শ্রীভূমি শহরের বনমালী রোডে মানিক শুক্লবৈদ্যের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকত এবং নির্মল পাল ও কর্মসূত্রে রেডক্রস রোডে ভাড়াটে হিসেবে থাকতেন। হরেকৃষ্ণ পাল প্রতিদিন সকালে ও বিকেলে নির্মল পালের ভাড়া বাড়িতে গিয়ে খাবার খেতেন। গত 15 ফেব্রুয়ারির তারিখে হরেকৃষ্ণ পাল নির্মল পালের বাড়িতে সকালের খাবার খেতে যাননি, তাই বড় ভাই নির্মল পাল হরেকৃষ্ণ পালের ভাড়া ঘরে খোঁজ নিতে এলে ঘরের দরজা বন্ধ পান। এরপর বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে ছোট ভাইয়ের হদিশ পাননি, তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। এদিকে নির্মল পাল বলেন তার ভাই মানসিক রোগী, বর্তমানে তার চিকিৎসা ও ঔষধ চলছে। শিব চতুর্দশীর দিন থেকে হরেকৃষ্ণ পাল নিখোঁজ হওয়াতে নির্মল পালের সন্দেহ হয়তো ছোট ভাই হরেকৃষ্ণ ভুবন তীর্থে গিয়েছিল এবং সেখান থেকে আর বাড়ি ফিরতে পারেনি। তিনি সকলের কাছে হরেকৃষ্ণ পালের সন্ধান কামনা করেছেন। আমার নাম নির্মল পাল, আমি শ্রীভূমি জেলার বাসিন্দা। আমার ছোট ভাই হরেকৃষ্ণ পাল বনমালী থেকে গত 9 ফেব্রুয়ারি 6টায় নিখোঁজ হয়েছে। ওকে পাচ্ছি না। একদিন 2 দিন যাওয়ার পর আমি খুঁজে দেখছি, তারপরে আমি না পাওয়ার পরে আমি পুলিশে এফআইআর করেছি। তা আজকে 8-10 দিন 9 দিন হয়ে গেল, ওকে পাই নাই। অ্যাস্ট্রোলজাররা বলছে যে ও উত্তর পূর্বে দিকে আছে, যার জন্য আমি একা শিলচর দেখে এসেছি, পাচ্ছি না। হেঁটে ক্লান্ত হয়ে গেছি। আমি কি একা পারবো? যার জন্য আমি করিমগঞ্জ জেলা, শ্রীভূমি জেলা, হাইলাকান্দি জেলা, শিলচর জেলা সবাইকে অনুরোধ করি বলছি, আমার ভাইকে ছোটো বড়ো কেউ দেখে যদি অনুরোধ করে বলছি এই নাম্বারে যোগাযোগ করবেন 9101886524। ধন্যবাদ। প্লিজ অনুরোধ করে বলছি, আমার ভাই স্মৃতিশক্তি একটু কম আছে, ও ভুলে গিয়েছে রাস্তা, যার জন্য প্লিজ আপনারা দয়া করে বলছি যোগাযোগ করবেন এই নাম্বার। রবিবার সন্ধ্যা রাতে অসম মিজোরাম সীমান্ত এলাকার ধলাই ফ্রেঞ্চ নগরের সংরক্ষিত বনভূমিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। শেষে দমকল বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। দেখুন সবিশেষ। রবিবার রাত 7টা নাগাদ হঠাৎই বন বিভাগের সংরক্ষিত এক টিলাভূমিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। টিলার পাশেই ছিল বৈদ্যুতিক লাইন। আগুন নিয়ন্ত্রণ না হলে বড়সড় অঘটনের সম্ভাবনা ছিল। সময়মতো দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার প্রায় ঘণ্টাখানেক পর খবর দেওয়া হয় লাইলাপুর পুলিশ এবং দমকল বাহিনীকে। ছুটে আসেন আধিকারিকেরা। দমকল বাহিনী, পুলিশ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় গোটা এলাকা বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। সোমবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল কারুশিল্প ও বিজ্ঞান প্রদর্শনী 2025-26। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং বৈজ্ঞানিক মননের এক অসাধারণ প্রকাশ দেখা যায় এই আয়োজনে।
সকাল থেকেই অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে। প্রদর্শনীর প্রধান আকর্ষণ ছিল সৌরশক্তি বিষয়ক বিভিন্ন প্রকল্প। বহু ছাত্রছাত্রী সৌর প্যানেলের কার্যপ্রণালী, সৌরচালিত গৃহ মডেল, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া নিয়ে আকর্ষণীয় মডেল উপস্থাপন করে। এছাড়াও শিক্ষার্থীরা জল সংরক্ষণ পদ্ধতি, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রক্রিয়া, মানবদেহের গঠন, স্মার্ট সিটি মডেল, রোবোটিক্স এবং কৃষি প্রযুক্তি নিয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। কারুশিল্প বিভাগের শিক্ষার্থীদের হাতে তৈরি নান্দনিক শিল্পকর্ম, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি সামগ্রী ও পরিবেশ সচেতন বার্তাবাহী সৃজনশীল কাজ দর্শকদের বিভিন্নভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, আমাদের যে সায়েন্স এবং ক্রাফট এক্সিবিশন যেটা এটা প্রত্যেক বছর হয়ে থাকে, আমরা দেখে থাকি যে আমাদের বাচ্চাদের মধ্যে ইনার কোয়ালিটি অনেক বেশি আছে, যেটা আমরা এভরি উইকে আমরা হাউস ডে হিসাবে আমরা আমাদের বুধবারে একটা অ্যাক্টিভিটি ক্লাসেস থাকে, সেটার মধ্যে আমরা দেখে এসেছি যে আমাদের বাচ্চাদের মধ্যে অনেক ইনার ট্যালেন্ট আছে, কিন্তু ওইগুলো প্রতিভাগুলো আমরা বের করার জন্য আমরা এই ধরনের এক্সিবিশন করে থাকি। তাতে আমরা দেখেছি বাচ্চাদের মধ্যে অনেক অনেক কোয়ালিটি যেগুলো কেউই আমরা জানতাম না বা প্যারেন্টসরাও অনেক সময় জানেন না, কিন্তু আমাদের টিচাররা এত বেশি রিনিউড ওরা এই জিনিসগুলো বাচ্চাদের থেকে বের করে আনছেন। সেটার প্রদর্শনী আমরা আজকে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সমাজের যারাই আছি আমরা ইলেকট্রিসিটি বিল নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করছি। সেটার জন্য আমার ছাত্ররা অনেক সুন্দর একটা মডেল বানিয়েছে যেটা রিপ্রেজেন্ট করছে আমরা এনার্জিকে কিভাবে সেভ করতে পারি। এটা আমার মনে হয় অনেক হেল্পফুল হবে। সেই মডেল দিয়ে আমাদের সমাজের মধ্যে অনেকটা আমরা হেল্প পাবো। এই ধরনের নতুন ইনোভেটিভ মডেল এবং ইনোভেটিভ আইডিয়া যেটা আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে মানে অনেকটা বলেছিলেন যে আত্মনির্ভর ভারত বানানোর জন্য আমাদের কি করতে হবে, ট্যালেন্ট গুলো উঠিয়ে নিয়ে আসতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। তো আমরা বিশ্বাস করি যে বাচ্চাদের ছোট থেকে স্কিল ডেভেলপ করাটা অনেকটা জরুরি। সেটার জন্য আমরা একদম নার্সারি লেভেল থেকে আমরা সেইটার উপরেই কাজ করে থাকি। আসাম বিধানসভায় আজ পর্যন্ত বরাক উপত্যকা থেকে কোনো মুসলিম মহিলা বিধায়ক নির্বাচিত হয়ে সদনে প্রবেশ করেননি। সেই প্রেক্ষাপটে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন মজুমদার। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, আমি সুনাই অঞ্চল অনেক মেয়েরার লগে মানে অনেক মিটিং করছি, অনেক এনজিও, সেলফ হেল্প গ্রুপ, অনেকদিন থেকে আই এম কানেক্টেড উইথ ভেরিয়াস অর্গানাইজেশন সুনাই। তো তারা সবার লগে ডিসকাশন করার পরে একটা কনক্লুশন তারা সব আইলা কি মানে মেয়েরা রিপ্রেজেন্টেশনটা দরকার। মেয়েরার অনেক প্রবলেম আছে যেটা তারা ডিসকাস করতে পারে না, তারা শেয়ার করতে পারে না। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হোক, জলের সমস্যা, অন্য জিনিসের সমস্যাতে আমারে তারাই উৎসাহ দিলা আমরা কি অ্যাপ্লাই করার লাগে। এখানে 11 ক্যান্ডিডেট আছেন সুনাইতে কি এক্সপিরিয়েন্স কংগ্রেস থেকে, আমি অনলি ওমেন স্টুডেন্ট। আমি মানে সাহস করিয়া এবার সুনাই থেকে অ্যাপ্লাই করছি এই আশায় কি দলে এবার বিবেচনা করব মুসলিম মহিলার লইয়া। থেকে আমি কংগ্রেস পার্টির লগে জড়িত আছি। প্রথমে আমি স্টেট জেনারেল সেক্রেটারি আসলাম মহিলা কংগ্রেসের, তারপরে এখন আমি বর্তমানে ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। পার্টির লাগে অনেক দিন থেকে অন্টার বরাকবেলি তো কাজ করছি, আসামের বিভিন্ন জায়গা তো কাজ করছি। তো এইটাই আমার লাগলো কি আমরা মুসলিম মেয়েরা যে রিপ্রেজেন্টেশন হইতো এই রিপ্রেজেন্টেশনটা নাই। আমরা অ্যাসেম্বলি বিগত 75 ইয়ার্স থাকি একটা মুসলিম মেয়ে অ্যাসেম্বলি এমএলএ নাই আমরা বরাকবেলি থাকি। আমি এবার সাহস করি শোনাইতে কি অ্যাপ্লাই করছি, আমার মা বোনরা আমার একটু সাহস দিয়া দিছে। আর এইটা আমি আশাবাদী কি এইবার পাঠিয়ে আমরা দলে একবার কনসিডার করবো একটা উইনিং সিটটা কি মুসলিম মেয়েরারে আগাইয়া দেওয়ার লাগি। দেখেন আমরা কমিউনিটির মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সব রকম আছেন, বাট আমরা কমিউনিটি থেকে একটা মেয়ে রিপ্রেজেন্টেশন পাবলিক রিপ্রেজেন্টেশনে নাই। আর এটা অত্যন্ত দরকার। মেয়েরা এখন 50% অফ দ্য পপুলেশন হচ্ছে গা মেয়ে। আর একটা মেয়ে যেদিন আপনার সাথে থাকে এন্টায়ার ফ্যামিলির বুটটা আপনি লইয়া পাইলা। আর এটা যে উমেন লইয়া যে চলে অল ওভার ইন্ডিয়া আপনি দেখবা এখন উমেন রাজনীতি, উমেন ইন পলিটিক্স এটার একটা গুরুত্ব দেওয়া হয়। আমি আশাবাদী কি এবার মেয়েরা একটু প্রায়োরিটিটা দেওয়া হইব। আর এই প্রায়োরিটির মধ্যে আমি আশাবাদী কি শোনাইতে কি আমি টিকিটটা পাইমু এবার।
ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। মহিলা সশক্তিকরণে ফ্রি চাল অরুণোদয়ের পাশাপাশি এবার মহিলাদের সুবিধার্থে উত্তর করিমগঞ্জে মহিলা বিধায়িকা দেওয়ার দাবিতে উত্তাল সমষ্টি জুড়ে। দেখুন সবিশেষ। মামা বিজেপি দলটা কিয়া আমরা মুন্নি চেত্রীর টিকিটটা দিলে আমরা ভালো হইব, কারণ আমরা সব সময় মানে আপদে বিপদে আমরা পাই, যে কোনো সময় গেলেও তাই না আমরা এটা যে কোনো কাল ইয়া গেলে সমর্থন করেন। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলারা নিজেদের পছন্দের সক্রিয় সমাজসেবী মুন্নি ছেত্রীকে এবার উত্তর করিমগঞ্জে বিজেপি দলের টিকিট প্রদানের দাবি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মহিলাদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের মতেও বরাকের উত্তর করিমগঞ্জে বিজেপি দল থেকে মহিলা প্রার্থীকে সুযোগ দেওয়া হলে ভালো হবে, কারণ এই আসনে এখনো পর্যন্ত জনগণের মনোপুত গ্রাফ ফুট লেভেলের কোনো পুরুষ নেতা বা প্রার্থী নেই। মুন্নি চেত্রী দিদিরে মানে বিজেপির তাকিয়া এমএলএ টিকিটটা দেওয়ার লাগে উত্তর করিমগঞ্জ তাকিয়া, ওটাও আমরা দাবি। মানে মহিলা হিসাবে আমরা এরকম আর এমএলএ তো পাইছি না, আর আজকে দেখি আর এটা আমরা রইলে ভালো হইব। আমরা মুন্নি চেত্রীর টিকিটটা যে কোনো মতে পাওয়াইয়া দিই। কোনো মহিলা এমএলএ পাইছি না, এখন আমরা চাই যে মহিলা এমএলএ থাকলে আমরা বেশি দিব, আমরা মহিলা লাগে সবচেয়ে ভালো হইব। উত্তর করিমগঞ্জ তাকে কোনো মহিলা এমএলএ আজ পর্যন্ত আমরা কোনো পাইছি না। মুন্নি চেত্রীরে আজ পাইছি, পাইয়া তানে আমরা সমর্থন করছে করিয়া তাই আমরা তরফ তাকে টিকিটটা পাইতা। অফিসের ভেতরে নামকরা অনেক নেতা থাকলেও বাস্তবের মাঠে জনগণের সাথে মিশে থাকা নেতার বড়ই অভাব। বিগত দিনেও অনেক নেতাকে জিতিয়ে কোনোভাবেই লাভবান হয়নি উত্তর করিমগঞ্জের সাধারণ জনগণ। তাই এবার উত্তর করিমগঞ্জে জনগণের আপদে বিপদে এক ডাকে 108-এর মতো ছুটে যাওয়া সক্রিয় সমাজসেবী মহিলা টিকিট প্রত্যাশী মুন্নি ছেত্রীকেই বিজেপি দলের টিকিট প্রদানের আর্জি জনগণের। আমরা উত্তর করিমগঞ্জ সমষ্টি মুন্নি চেত্রী দিদিরে যদি বিজেপির থেকে টিকিটটা দেয় তা আমরা লাগে খুবই ভালো হইব। আর মুন্নি চেত্রী দিদি এমনিই তো সমাজসেবিকা, সমাজের সব সময় সেবা তানে ডাকলেও পাওয়া যায়। আর আমরা মহিলার লাগে খুবই সুবিধা হইব যদি মুন্নি চেত্রীরে দেওয়া হয় টিকিট। আর আমরা তো মহিলা এমএলএ পাইছি না, পাইয়া দেখি না একবার মহিলা কতটুকু করতে পারুন। সব কিছুতে তো মহিলারা আগে থাকে, আর মুন্নি চেত্রী দিদি সব সময় আগে আছে। কাজে আমরা চাই, দাবি জানাইয়া যে বিজেপির থেকে মুন্নি চেত্রী দিদির আবার টিকিটটা দেওয়া হয়। পাহাড়ের বুক কিনা হয়ে পড়েছে দুর্নীতির পাহাড় গজিয়ে তোলার এক অজানা ঠিকানা। 6 বছর পূর্বে ঘোষিত হয়েছিল আদর্শ গ্রাম। কথা ছিল আদর্শ গ্রাম ঘোষণার মধ্য দিয়ে এলাকা অনুন্নয়নের ছবি মুছে দিয়ে উন্নয়নের ছবি প্রস্ফুটিত করার। কিন্তু শেষমেশ আদর্শ গ্রাম যেন হয়ে উঠেছে জনপ্রতিনিধিদের আদর্শহীনতার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের উদাসীনতার এক চরম দৃষ্টান্তের রাজসাক্ষী, যার ফলে 6 বছরের আদর্শ গ্রাম বাস্তবায়নের দূরের কথা, আদর্শ গ্রাম গড়ে তোলার নামে সরকারি টাকা অপচয় করে নির্মিত কিছু পরিত্যক্ত প্রকল্পের স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে। এদিন দীননাথপুর আদর্শ গ্রামের নামে সরকারি বরাদ্দ কোটি কোটি টাকা লুণ্ঠনের মৃগয়া ক্ষেত্র হয়ে ওঠার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। ফলে সঠিক তদন্তের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। বড়াইল অভয়ারণ্য ঘেঁষা কাঠিগোড়ার নবগঠিত বিক্রমপুর জিপির দীননাথপুর গ্রামের মানুষ। এখানে আমিও বাসিন্দার। এখানে যে মডার্ন ভিলেজ আছে, মডার্ন ভিলেজে কয়েকটা রাস্তা নির্মাণ হয়েছিল। এই রাস্তাগুলো তো পুরা কমপ্লিট হয় নাই, আধা সাদা রাস্তা বানাইয়া এরপরে কয়েকটা স্টিক লাইটও কয়েকটা 10-15টা লাগায়, সব ড্যামেজ। এরপরে এখানে তোমার ওই যে মডার্ন ভিলেজের যে রাস্তা 100 মিটার মতন কাজ হয়েছে। এরপরে 2-3টা রাস্তা রয়ে গেছে, এটা কোনো কাজ হয়নি মডার্ন ভিলেজের। আর এই কাজগুলো সব রয়ে গেছে। আমরা শুনেছি যে বছরে 1 কোটি টাকা এটা মেরামতের জন্য আসে, কিন্তু এখানে তো আমরা কিছু দেখতে পাই না, কোনো ডেভেলপ হয় না। যেভাবে বানায় গেছে সেভাবে রয়ে গেছে। আমাদের এখানে জেলা পরিষদ
তারপরে ডিসি মহোদয়কে এটাই অনুরোধ করব যে আমাদের এইখানের এইসব জিনিস তদন্ত হয়ে এই কার ঘরে জল আছে কার ঘরে নাই এইসব জিনিস তদন্ত করে। আর এই যে অফিসগুলা রয়েছে এই অফিসগুলার কাজ শুরু হবে কি না, আর বছরে যে সব টাকাগুলো আসে এই টাকাগুলো যায় কোথায়, এইসব খবর নেওয়ার জন্য ওদের কাছে আমি অনুরোধ করব। ওইটা তো মডেল ভিলেজের যে সরকারের টাকা এটার আওতায় নয়, ওটা আমরা শুনেছি তান ফান্ড থাকিয়া তাই এটা দিছেন 10 লাখ টাকার ঘর। এটা তো সম্পূর্ণ সুন্দরই হয়েছে, আমরা ধন্যবাদ দিই তাহাকে যে আমরাকে তাই এই জিনিসটা দিয়ে গেছেন আমাদের এদের গরিব দুঃখী জনগণ। বর্তমানে তো এখানে মার্কেট হয়তো হচ্ছে না, আর মানুষেরও যাতায়াত কম। যেভাবে আমরা শুনেছিলাম তা উন্নতি তো কিছুই হয়নি। যে এই জায়গাটা ডোনেট করেছেন একেই মানুষ এই মার্কেটটা ডোনেট করেছেন কীর্তিজলির কাছে, আর ওইটা দিয়েছে, ওইটা কমিউনিটি হলটা দিয়েছে মডেল ভিলেজের ব্যাপারে। কাজেই এরা তো এখানে যেভাবে শুধু নাম কাগজপত্রে দিয়েছে, কাজের বেলা কিছু নেই। গত 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধ্যায় কবি প্রাঞ্জল পালের প্রথম কাব্যগ্রন্থ ঋতু সংলাপের প্রথম পরিচয় অনুষ্ঠান ও বইটি নিয়ে আলোচনা হয় কাছার নেটিভ জয়েন্ট স্টক কোম্পানির বৈঠকখানায়। অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন কবি প্রাঞ্জল পালের মা শ্রীমতী অর্পণা পাল, বাবা শ্রীযুক্ত প্রভাস পাল এবং কবির শিক্ষাগুরু ডক্টর রূপরাজ ভট্টাচার্য। অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত, অধ্যাপক সুমিতা ঘোষ এবং কবি শতদল আচার্য। কবি গল্পকার বিশ্বরাজ ভট্টাচার্যের মনোমুগ্ধকর গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়, তারপর অতিথিবরণ পর্ব, শেষে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। তারপর স্বনামধন্য সাহিত্যিক ডক্টর রূপরাজ ভট্টাচার্য কবি প্রাঞ্জল পালের বহুমুখী প্রতিভা সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। কবিতাটার নাম অস্তিত্ব। সে তার যে অস্তিত্বকে চিনেছে তাকে বলছে আমাকে ছেড়ে যাবে না, তো সে তো চিনেছে কিছুটা হলো তার সেই অস্তিত্বকে। এইটা একটা সুন্দর কবিতা। 23 নং পেজ কবিতা কথা দিলাম, শেষ 8 লাইনে আছে, সবশেষে সেই তুমি আমার রক্তাক্ত দেহটাকে কোনো আঠা সহযোগে জুড়তে চেয়েছো, পেরেছো কেবল শরীরটাকে, মনটাকে জুড়তে পেরেছো কি? তাই আজ আমি তোমায় মুক্তি দিলাম আমার একতরফা বন্ধন থেকে। তোমার সুখে শখে অভিনয়ের ছলে একবার শুধু দেখো, ধরা দেব কথা দিলাম। এই যে জায়গাটা, সে কিন্তু ব্যথিত হয়েছে, তারপরেও বলছে তুমি সুখে শখে অভিনয়ের ছলেও যদি ডাকো, কথা দিলাম সে আসবে। সে যে আসবে, সে সমস্ত দুঃখ কষ্টগুলো মুছে সে আসবে। কবিকে যেতেই হয়, কবি সব কিছুর মধ্যে যাবে। কবি যদি খুঁজে না পায় সেখানে, সে তার তো পাওয়া হবে না, তাকে জানতে হবে। তো সে কথা দিয়েছে সেই জায়গায় যাবে। ওই দুঃখ যন্ত্রণাটাকে সে মানে কি বলবো, একটা আশ্চর্য রাবার দিয়ে মুছে ফেলতে পারে। এটা একটা অনেক বড় জায়গা। প্রাঞ্জলের জন্মদিন, এমন সুন্দর দিনে ওর বইয়ের পরিচিতিটা হলো, ওর স্পেশালি ওর মার হাত দিয়ে, বাবার হাত দিয়ে হলো, শিক্ষাগুরুর হাত দিয়ে হলো। এইটা অসাধারণ একটি বিষয়। আর প্রাঞ্জলের সত্যিই সৌভাগ্য যে রূপরাজের মতো একজন শিক্ষাগুরু পেয়েছে, যে রূপরাজ তার জুনিয়র যারা তাদের প্রত্যেকের লেখা নিয়ে সব সময় অকুণ্ঠ থাকে। এইটা একটা রূপরাজের অনেক বড় গুণ। প্রাঞ্জল আরো অনেক দূর যাবে। তবে একটা কথা বলবো প্রাঞ্জলকে, আসলে প্রাঞ্জল আমাদের অনেক সময় অনেকের এরকম একটি বিষয় হয় যে কিছু কিছু আমরা পুরস্কার পাই, ঠিক আছে, ছোট ছোট পত্রিকা থেকে অনেক পুরস্কার দেয়। এই পুরস্কারগুলির একটা সাংঘাতিক পুরস্কার হিসাবে ধরতে লাগে না, কিন্তু অনুপ্রেরণা হিসাবে ধরতে লাগে। এবং একটা বই বেরিয়েছে, তোমার বইটা ভীষণ ম্যাচিওর এবং ভীষণ এটার মধ্যে কি বলবো অনেক কিছু আছে, কিন্তু তাই বলে কখনোই আর কি এইটা সবে শুরু এরকমই ভাবতে লাগে। কখনোই আমার মনে হয় যারা লেখার জগতে আছে, কবিতা যারা লিখেন, তাদের মধ্যে প্রতিদিনই মনে হতে চাওয়া উচিত যে আমি তো একলাই আজও লিখতে পারলাম না, সেটা কবে লিখবো আমরা জানি না। এই ভাবটা যতদিন থাকবে ততদিন তুমি আজও যেমন নম্র আছো, আজও যেমন সাধারণ একটা জীবন যাপনের মধ্য দিয়ে অসাধারণ ভাবনার যাপন করছো, সেরকম যেন সারা জীবন থাকে। এইটা আমার তোমার কাছে অনুরোধ এবং তোমার জন্য আমার অনেক অনেক আশীর্বাদ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।